হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্ন ইংলিশ উইথ সুদীপ স্যার। আমরা অনেক দিন ভিডিও চ্যানেলে দিতে পারিনি কিছু সমস্যা থাকার কারণে। তো আজ আবারও নিয়ে চলে এলাম আজকে নতুন একটি ভিডিও তোমাদের গ্রামারের টপিক নিয়ে। তো আজ আমরা শিখব যে জিনিসটা গ্রামারের, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ, ভয়েস, এই ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্য, আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ বাচ্য পরিবর্তন। তো এই ভয়েস চেঞ্জটা কি সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো এই ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস মানে হলো বাচ্য, অর্থাৎ ভয়েস চেঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যদি কোনো বাক্যের বা সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হওয়া না ঘটিয়ে শুধুমাত্র সেই বাক্যটার বলার ধরনটা পাল্টে যাবে, ওটাকে বলা হয় ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন। তাহলে আমি জিনিসটা লিখে দিচ্ছি, তোমরা একটু এটা খাতায় লিখে নেবে। তাহলে ভয়েস বা বাচ্য মানে কথা বলার ধরন, কথা বলার ধরন। অর্থাৎ যদি কোনো বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়ে, অর্থের কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র সেই বাক্যটির বলার ধরনটি পাল্টে দেওয়া হয়, তাহলে সেই পরিবর্তনকেই ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো যে ভয়েস চেঞ্জ কাকে বলে। এবার আসি, এই যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ কয় ধরনের হয়। ভয়েস চেঞ্জ, তো ভয়েস চেঞ্জ মূলত দুই প্রকার হয়। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ধরো তোমার এটা অ্যাক্টিভ ভয়েসটা দেবে, একটা সেন্টেন্স থাকবে যেটা অ্যাক্টিভ ভয়েস বলা হবে, এবং সেটা তোমাকে প্যাসিভ ভয়েসে করে দেখাতে হবে। এর জন্য কিছু নিয়ম আছে যেগুলো তোমাকে জানতে হবে। অ্যাক্টিভ ভয়েস কি, যেখানে সাবজেক্ট আমাদের সরাসরি কাজ করবে, সেই সেন্টেন্সটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে অবজেক্টটা সাবজেক্ট রূপে বসবে এবং সরাসরি সাবজেক্টকে কাজ করবে না, এরকম বোঝা যাবে, তখন তাকে বলা হবে প্যাসিভ ভয়েস। এবার দেখব যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে মোটামুটি যে জিনিসগুলো জানতে হবে, চারটে জিনিস জানতে হবে। সেটি হচ্ছে, এক নম্বর, তোমাকে সর্বপ্রথম সেন্টেন্সের অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। দুই নম্বর, টেন্স অনুযায়ী তোমাকে বি ভার্ব বসাতে হবে। তিন নম্বর,
প্যাসিভ ভয়েস করার সময় ভার্বটি সবসময় থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ ভিতরি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আর 4 নম্বর যেটা করতে হবে, এরপরে তোমাকে বাই বসিয়ে তার সাথে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। বাই প্লাস সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এই 4টে নিয়ম তোমাকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। আজকে যে ভয়েস চেঞ্জগুলো শিখছি সেটা হচ্ছে টেন্স জাতীয় যত ভয়েস চেঞ্জ করব সেক্ষেত্রে তোমাকে এই 4টে নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে প্রথমে আরেকবার বলি আমি নিয়মগুলো। প্রথমে তোমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে স্টেপ হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে একটা বিভাব বসাতে হবে, আর তারপরে যে ভার্বটা থাকবে সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ওই ভার্বটাকে তোমাকে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। আর 4 নম্বর বাই বসানোর পরে তোমাকে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এরপর ভয়েস চেঞ্জে আর একটা জিনিস যেটা পরিবর্তন হয় যে তোমাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। অর্থাৎ কিছু প্রোনাউন আছে যেগুলো চেঞ্জ হবে, যেগুলো তোমাকে মনে রাখতে বা মুখস্থ করে রাখতে হবে। যেমন যদি আই থাকে সাবজেক্টে তাহলে অবজেক্ট হিসাবে তোমাকে মি করতে হবে। উইথ থাকলে হয়ে যাবে আস, ইউ থাকলে হয়ে যাবে ইউ, সি থাকলে হয়ে যাবে হার, হি থাকলে হয়ে যাবে হিম, দে থাকলে হয়ে যাবে দেম। তাহলে আমরা জানলাম যে ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কী কী। ভয়েস চেঞ্জ হচ্ছে 2 প্রকার, যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আর এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে নিয়মগুলো মনে রাখতে হবে সেটি হচ্ছে 1 নম্বর আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী বিভাব করতে হবে, ভার্বটাকে সবসময় থার্ড ফর্মে পরিবর্তন করতে হবে এবং বাই বসিয়ে তারপরে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। এরপরে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন হয়। কিছু প্রোনাউন যেগুলো হচ্ছে আই থাকলে তোমাকে মি করতে হচ্ছে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে। আশা করি এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যে জিনিসটা জানবো এক টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জগুলো হয় নিয়ম সহ উদাহরণ দিয়ে আমরা পরপর বুঝে নেব যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ হলো টেন্সেরই আর একটা রূপ। ভয়েস চেঞ্জ জানতে গেলে তোমাকে টেন্স জানতে হবে, কিন্তু টেন্স না জেনেও কীভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেটা আমরা কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আমরা ভয়েস চেঞ্জগুলো করতে পারবো। তো আগে বলি টেন্স, আমাদের টোটাল টেন্স আছে 12টি। তার মধ্যে 12টা টেন্সেরই ভয়েস চেঞ্জ তোমাকে পরীক্ষায় করতে দেওয়া হবে না, বা যেগুলো আমাদেরকে করতে হয় না। এখান থেকে তোমার 4টে টেন্স বাদ দিয়ে যাওয়া হয়, তাহলে হবে মোটামুটি তোমার 8টা টেন্সের ভয়েস চেঞ্জ তোমাকে জানতে হচ্ছে। মানে 8টি টেন্স আছে যার নিয়মগুলো জেনে নিলেই কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা করতে পারবো আস্তে আস্তে। তো যেমন প্রথমেই আমরা যে টেন্সটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 1 নম্বর টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে একটা সেন্টেন্সের মধ্যে যে স্ট্রাকচারটা থাকে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। যেমন
মেন সেন্টেন্সটাকে বলা হয় অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস। এবং সেই সেন্টেন্সটা হচ্ছে ধরো কী কী থাকে সেন্টেন্সের মধ্যে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের প্রথম ফর্ম থাকবে, তারপরে তোমার অবজেক্ট থাকবে। কখনো কখনো ভার্বের সাথে এস বা ইএসও তুমি দেখতে পাবে। তাহলে যদি এরকম থাকে তোমাকে প্যাসিভে কিভাবে করতে হবে সেটা একটু লক্ষ্য করো। তোমাকে প্যাসিভে করতে হবে, আমাদের সেই নিয়মটাই মাথায় আনতে হবে যে প্রথমে অবজেক্টটাকে কী করতে হবে, সাবজেক্টে বসাতে হবে, তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসাতে হবে। তো এক্ষেত্রে ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিভার্ব এই তিনটে মধ্যে যে কোনো একটা বসাতে হবে, এম ইজ আর। তারপরে এই ভার্বটা সবসময় থার্ড ফর্ম করতে হবে, তারপরে এই সাবজেক্টটিকে বাই বসিয়ে সাবজেক্টে বসাতে হবে। এটা হচ্ছে রুলস। আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি নিই তাহলে একটু আরও বুঝতে সুবিধা হবে। যেমন ধরো বলা আছে আই ইট রাইস, তাহলে সেম এটা যখন আমি করতে যাব সেম বিষয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা যে নিয়মটা শিখেছি প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে রাইস এদিকে চলে আসবে। এবার এটা রাইস যেহেতু সিঙ্গুলার হিসেবে ধরা হয় সেই জন্য এই তিনটের মধ্যে একটি বসবে, যেহেতু ইজ বসবে তো রাইস ইজ। আর তারপরে ভার্বটা সবসময় থার্ড ফর্ম করতে হবে, তো ভার্ব হচ্ছে যেহেতু ইট, সে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তারপর আমাকে বাই বসাতে হবে নিয়ম অনুযায়ী, তারপরে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এই যে দেখো এখানে লক্ষ্য করো সাবজেক্টে আই আছে, আর একটু আগে আমরা পড়েছিলাম যদি আই থাকে তাহলে আমাদেরকে করতে হবে মি করতে হবে। তো এখানে আমার আয়ের বদলে বসবে মি। তাহলে এই সেন্টেন্সটা আমার ছিল এটা অ্যাক্টিভ, আমি পরিবর্তন করে করলাম প্যাসিভ। আমরা আর একটা উদাহরণ দেখে নিই। ধরো আমি লিখলাম হি প্লেজ ফুটবল, তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কী করতে হবে আমাকে। আমি লক্ষ্য করবো প্রথমে ভার্বের দিকে, দেখো দেখো ভার্ব হচ্ছে প্রথম ফর্ম আছে আর তার সাথে এস বাই এস যোগ আছে, সেই জন্য আমি কি করব, এবার আমি বুঝতে পেরে যাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়মে আছে। তো আমার যেহেতু প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, তো ফুটবল এদিকে চলে আসবে, ফুটবল যেহেতু ফুটবলকে সিঙ্গুলার ধরা হয় সেই জন্য ইজ, ফুটবল ইজ। তারপরে থার্ড ফর্ম করতে হবে প্লেটাকে, প্লেট। তারপরে কি নিয়মে অনুযায়ী বাই বসাতে হবে। তারপরে দেখো হি আছে, হি থাকলে কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। প্রোনাউনের পরিবর্তনগুলো তোমাকে মনে রাখতে হবে। এ হয়ে গেল আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা। পরীক্ষায় তোমাকে প্যাসিভও দিয়ে দিতে পারে, এর উল্টোটা করলেই তোমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এভাবে তোমাকে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন টপিক্সে ক্লাস পাওয়ার জন্য। যাই হোক, এখন যে সেন্টেন্সটা প্র্যাকটিস করলাম, এই যে সেন্টেন্সগুলো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্স। এই একই টেন্সের নেগেটিভ সেন্টেন্সও হয়, নেগেটিভ যাকে আমরা বলি নাবাচক সেন্টেন্স। আবার আর এক ধরনের সেন্টেন্স হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স যাকে প্রশ্নবাচক বলা হয়। যে যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবাচক সেন্টেন্স বলা হয়, যার শেষে থাকে যে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। তো এবার আমরা একই টেন্সেরই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেরই দেখব নেগেটিভ স্ট্রাকচারগুলো। তো নেগেটিভ স্ট্রাকচার কীরকম থাকে এরকম লিখছি, অ্যাক্টিভে থাকবে
সাবজেক্ট প্লাস হয় ডু নট থাকবে, না হয় ডাজ নট, তারপরে V1, তারপরে অবজেক্ট। এটাকে যখন আমি প্যাসিভ করব এই সেন্টেন্সটিকে, তখন করতে হবে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে আমাকে, একই নিয়ম, অবজেক্ট, তারপরে ওই অ্যাম, ইজ, আর, এরপর শুধু নট বসাতে হবে তোমাকে, তারপরে V3 প্লাস বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসাতে হবে। চলো আমরা উদাহরণ দেখি। ধরো বলা আছে, এক্সাম্পল যদি আমরা দেখি, আই ডু নট প্লে ক্রিকেট। তাহলে এটা কী হবে, প্যাসিভ যখন আমি করব একই জিনিস, তাহলে ক্রিকেটের দিকে আসবে ক্রিকেট ইজ, আই ডু নটের বদলে শুধু নট, ক্রিকেট ইজ নট, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপর নিয়ম অনুযায়ী বাই, তারপরে আইটা এদিকে চলে যাবে, দি মি হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কি হলো, যে আই ডু নট প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ নট প্লেড বাই, আইটা হয়ে গেল মি, তাহলে ক্রিকেট ইজ নট প্লেড বাই মি। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে বা প্রশ্নবাচক বাক্য। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কীরকম হয়, তো একই টেন্সেরই, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তো এখানে থাকবে তোমার ডু, ডাজ, এটা অ্যাক্টিভে, যে সেন্টেন্সে অ্যাক্টিভে থাকবে সেটা হচ্ছে ডু, ডাজ, সাবজেক্ট, V1 প্লাস অবজেক্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। আমাকে প্যাসিভ করার সময়, যখন আমি প্যাসিভ করব তখন আমাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে অ্যামিজা প্লাস অবজেক্ট প্লাস V3, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা। চলো এবার উদাহরণের মাধ্যমে একটা বুঝে নিই। এক্সাম্পল, ডাজ ই প্লে ফুটবল। এটা যখন আমরা অ্যান্সার করব, প্যাসিভ করব, তাহলে এ তো অ্যামিজারের মধ্যে একটা বসাতে হবে। এবার সেটা ডিসাইড করবে কে, আমাদের এই অবজেক্টটা। তাহলে ফুটবল যদি সিঙ্গুলার, সেই জন্য ইজ লিখব, ইজ ফুটবল, তারপরে নিয়মে কি আছে, অবজেক্ট বসালাম, তারপরে V3 প্লেটাকে করতে হবে প্লেড, তাহলে ইজ ফুটবল প্লেড, তারপরে বাই দিয়ে সাবজেক্ট আমাদের কি আছে, হিটা হয়ে যাবে এদিকে হিম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো, ডাজ হি প্লে ফুটবল, অ্যান্সার হচ্ছে ইজ ফুটবল প্লেড বাই হিম। এভাবে তোমাকে সমস্ত ভয়েস চেঞ্জগুলোকে করতে হবে।